হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। রাতে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু টেবিলটা মুছে রাখি। তারপরেও সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, টেবিল মোছা, কিচেনে গিয়ে পরিষ্কার চুলাটা নাস্তা বানানোর আগে আরও একবার মুছে নেওয়া। তো এই কাজগুলো করে নিলে মনে হয় কি সারাদিনের কাজগুলো গোছানোভাবে সুন্দরভাবে করা যায়। আমার কাছে কিন্তু এমনটাই মনে হয়। তো আমার ছোট্ট টেবিলটাকে মুছে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এই যে মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি। তো এখানে মাত্র 2টা গাছ ছিল, আরও কিছু মানি প্ল্যান্ট এখানে যোগ করে দিলাম। আসলে 2টা গাছ দেখতে ভালো লাগছিল না, মনে হলো বেশ কয়েকটা গাছ থাকলে ভালো লাগবে, যার জন্য কিন্তু কয়েকটা গাছ কেটে এনে এখানে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার বারান্দাতে কিন্তু বেশ কিছু পরিমাণ মানি প্ল্যান্ট আছে, যেটা আসলে সকালে ঘুম থেকে উঠে বারান্দাতে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো মানি প্ল্যান্টের দিক তাকালে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আকাশে তো রোদ বৃষ্টি মেঘের খেলা হচ্ছে, দেখা যাচ্ছে মেঘ হয়ে অন্ধকার হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে, তারপরেই রোদ উঠেছে। আর সেই রোদের সাথে এত পরিমাণে গরম যেটা আসলে সহ্য করাই যাচ্ছে না। তো আসলে অল্প পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যেটা হচ্ছে গরমটা একটু বেশি লাগছে। বেশি পরিমাণে বৃষ্টি হলে তার সাথে যদি হালকা পরিমাণ বাতাস থাকে তাহলে হয়তো গরমের পরিমাণটা কমে যাবে। তো এখানে কিন্তু মেঘের পরে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে মৃদু বাতাস ছিল, বারান্দাতে দাঁড়িয়ে কিন্তু খুবই ভালো লাগছিল। অফ ক্যামেরাতে কিন্তু আমরা নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নেওয়ার পরে আমি দুপুরে যা যা রান্না করব সব কাটাকাটি করে তারপরে কিন্তু একটু বারান্দার দিকে এসেছি। তো মেঘ হয়েছে, অন্ধকার লাগছিল, যার কারণে একটু বারান্দাতে এসেছি। গাছের গোড়াগুলো কিন্তু শুকনোই ছিল, বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি, সেই গুড়ি গুড়ি বৃষ্টি তো আর গাছের গোড়া পর্যন্ত পানি পৌঁছাবে না। আর মাঝখানে এতটাই ব্যস্ততার সময় যাচ্ছে যার কারণে আমি ঠিক মতো কিন্তু গাছে পানি দিতে পারছি না, কারণ রুবামাকে নিয়ে এত দৌড়াদৌড়ি, তার মাঝখানে পরীক্ষা প্রতিদিনই 2টা 3টা বা 1টা এরকম থেকেই যাচ্ছে, যার কারণে খুব একটা আমি সময় পাচ্ছি না। দেখা যাচ্ছে ভিডিও যে সময় মতো দিব সেটাও দিতে পারছি না, কারণ হচ্ছে আমি তো রুবামাকে নিয়ে দিনের অর্ধেকটা সময় বাইরে থাকি। তো 11:30 পৌনে 12টার দিকে বাসায় আসি। বাসায় আসার পরে যেটা হয়, রুবামাকে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দেই। খাওয়ানোর পরে যেটা হয়, আমাকে 1 ঘন্টার মতো ফোনের সময় দিতে হয়, যেটা হচ্ছে রুবামার পড়াগুলো ঠিকঠাক লিখিয়ে এনেছে কিনা। এটা আমাদের একটা প্যারেন্টস গ্রুপ আছে, তো সেখানে যে যার বাচ্চা লিখিয়ে এনেছে ওগুলো শো করা হয়। আসলে কোন বাচ্চা কোথায় ভুল করেছে সেটা দেখে কিন্তু আমাদেরকে সংশোধন করে নিতে হয়, তা না হলে পরে পরীক্ষার সময় গিয়ে আসলে আমরা পড়াটা নিয়ে ভেজালে পড়ে যাবে, যার কারণে আসলে আমাদেরকে এই সময়টা দিতে হয়। দুপুরের জন্য যে রান্না করব সবগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। মুরগির মাংস কেটে বেছে ধুয়ে মেখে রেখেছি। লোটটা শুটকি রান্না করব, তার জন্য আলু বেগুন টমেটো কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে করলা ভাজি করব তিতা ছাড়া, তো তার জন্য কিন্তু করলাটা কিভাবে ভাজি করব সেটা কিন্তু প্রসেসিং করে নিয়েছি। এখানে বেশ কিছু পরিমাণ আলু কেটে নিয়েছি। আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি এখন থেকে রুবামাকে একটু একটু করে করলা ভাজিটা খাওয়ানোর চেষ্টা করছি। বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচিও কিন্তু করে নিয়েছি করলা ভাজিতে। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে করলা ভাজিটা কিন্তু তেতা কম লাগে। আর করলাটা যেভাবে আমি প্রসেসিং করেছি, করলাটা প্রথমে কেটে নেওয়ার পরে মাঝখানের যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে লবণ দিয়ে করলাটাকে মাখিয়ে নিয়েছি। মেখে নেওয়ার পরে পানি দিয়ে করলাটাকে 2 থেকে 3 বার ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে করলাটা হাতের মুঠে ভালোভাবে চিপে ওটাকে একটা ছিদ্রযুক্ত বলে ছেঁকে ছাকনা দিয়ে রেখেছিলাম, যাতে করে কোনো পরিমাণ পানির অংশ না থাকে। দেখা যায় পানি থেকে ওভাবেই যদি উঠিয়ে করলাটা ভাজি করা হয় সেক্ষেত্রে কিন্তু ভাজিটা ঝরঝরে হয় না, খেতেও অতটা টেস্ট লাগে না। তো এখানে কিন্তু প্রথমে আমি ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ তেলটা দিয়েছিলাম, তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি করলা ভাজিতে। শুধু করলা ভাজিতে না, অন্যান্য ভাজিতেও আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে থাকি তরকারির তুলনায়। তো এখানে প্রথমে তেল দেওয়ার পরে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। তো হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু আলু আর আমি করলাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা দেইনি, কারণ হচ্ছে পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচি করেছি। একটু মোটা টাইপ করে যে কুচি করব সেটা আমার খেয়াল ছিল না আসলে।
আমি যেহেতু পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করেছি, যার কারণে কিন্তু আলু আর কলাটা আগে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, যাতে পেঁয়াজ কুচিটা করলা ভাজির মধ্যে আস্তে আস্তে থাকে দেখা যায়। তো এই যে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে যখন করলা আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আধা সেদ্ধ, তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। করলা ভাজি করার জন্য আমি মোটা টাইপ করেই পেঁয়াজটা কাটি, কিন্তু আজকে পেঁয়াজ কাটার সময় খেয়াল ছিল না। আর এদিকে কিন্তু আমার করলা ভাজিটা একদম হয়ে গেছে। আর এইভাবে করলা ভাজিটা করলে কিন্তু করলা ভাজি তিতাটা অনেকটাই কম লাগে। করলা ভাজিটা উঠিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানটা কিন্তু আমি ধুবো না, এখানে পাট শাকটা ভাজি করে নেব। আজ এই যে আমি 4 ধরনের খাবার রান্না করছি, শাক ভাজি, করলা ভাজি, মুরগির মাংস রান্না, তারপরে হচ্ছে শুটকি মাছের তরকারি রান্না। এই যে 4 প্রকার রান্না করছি, এখান থেকে আমি শুটকি মাছের তরকারি আর মুরগির মাংসের তরকারিটা কিন্তু হাফ করে রেখে দেব পরের দিন আমি বেশি কিছু রান্না করব না, শুধু একটু ডাল রান্না করে নিব। তো আগের দিনের মুরগির মাংসের তরকারি থাকবে, শুটকি মাছের তরকারি থাকবে, সাথে ডাল, ওটা দিয়ে কিন্তু পরের দিনটা আমি চালিয়ে নিব। তো তারপরেও যদি দেখা যায় একটু মুরগির মাংস থেকে গিয়েছে, রুবামার খাওয়া হয়ে যাবে, তখন আমি যেটা করি, যে কোনো ধরনের একটা সবজি রান্না করি, সাথে একটু ভর্তা। তো এগুলো দিয়ে আমার আর রুবামার বাবার খাবার কিন্তু হয়ে যায়, আমি কিন্তু তখন আর কোনো মাছ মাংস রান্না করি না। তো এভাবেই কিন্তু আমি আমার স্বামীর অল্প ইনকামে সংসারটাকে স্মার্টলিভাবে চালিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আর রুবামার বাবা দুজনেই সমান সমান হিসেবে, আমরা খুবই হিসেব করে চলি, কারণ আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। আমাদের আসলে হিসেব না করে চললে আমরা কোনোভাবেই চলতে পারবো না। আর ঢাকার মধ্যে যেহেতু বাসা ভাড়া দিয়ে চলতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই হিসাব করে চলতে হয়। আর এই যে হিসেব করে দুজনে মিলে একটু সাজিয়ে গুছিয়ে চলি, যার কারণে সবাই মনে করে আমাদের অনেক টাকা আছে, আমি কোটিপতি হয়ে গেছি। মানুষ যখন কষ্টে চলে, দুঃখে থাকে, তখন দেখবেন কেউ তাকে দেখতে আসবে না, জিজ্ঞেস করতে আসবে না। সে আপনার যতই আপন হোক, আপনি বিপদে পড়লে বা কষ্ট থাকলে দেখবেন যত আপনজনই হোক, সে কখনোই আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করতে আসবে না, দেখতেও আসবে না। আর যখনই আপনি আপনার পরিশ্রম দ্বারা কষ্ট করে ধৈর্য ধরে একটু ভালোভাবে চলার চেষ্টা করছেন, তখনই দেখবেন আশেপাশের সবার চোখ টাটানি শুরু হয়ে গেছে। আর তখনই দেখবেন আপনাকে নিয়ে মাঠে ঘাটে, দোকানপাটে, ঘরে বাইরে সব জায়গায় সমালোচনা শুরু হয়ে গেছে। আপনার এত আছে, তারপরেও কেন আপনি সবাইকে দিচ্ছেন না? অথচ আপনি যখন কষ্টে ছিলেন তখন কিন্তু কেউ আপনাকে চিনতই না। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলে ফেলেছি। আমি আমার স্বামীর অল্প ইনকামে যেভাবে সংসারটাকে স্মার্টলিভাবে টেকনিক করে চালিয়ে নেই, তো আমার টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপুরা কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে ওদিক দিয়ে কিন্তু পাট শাক ভাজি করে নিয়েছি, মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, তারপরে কিন্তু এই যে লোট্টা মাছের শুটকি রান্না করে নিচ্ছি। এই যে এখানে আমি মুরগির মাংসের তরকারিটা কিন্তু দুটো বাটিতে বেড়ে নিয়েছি, যেটা হচ্ছে খাবো সেটা হচ্ছে একটা কাচের বাটিতে বেড়ে নিয়েছি, আর যেটা ফ্রিজে উঠিয়ে রাখবো সেটা কিন্তু আমি একটা স্টিলের বাটিতে বেড়ে নিয়েছি। তো সবসময় আমি চেষ্টা করি ফ্রিজে যে খাবারগুলো রাখি, বিশেষ করে তরকারি, সেগুলো আমি স্টিলের বাটিতেই বেড়ে রাখি। আর শুটকি মাছের তরকারিটাও কিন্তু যতটুকু খাবো অতটুকু পরিমাণ আমি বাটিতে বেড়ে নিয়েছি, বাকি অর্ধেকটা পরিমাণ আমি ফ্রাই প্যানেই রেখে দিয়েছি। খাবার খেয়ে দিয়ে নেওয়ার পরে কিন্তু বাটিতে বেড়ে রাখবো, কারণ হচ্ছে রান্না বাড়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আগে টেবিলে খাবারগুলো নিয়ে আসছিলাম, তো 3টা বেজে গিয়েছিল কিন্তু ওই দিন দুপুরের খাবারটা খেতে খেতে, যার কারণে তাড়াহুড়ো করে আমি শুটকি মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে অর্ধেক পরিমাণ তরকারি শুধু খাবার টেবিলে বেড়ে নিয়ে এসেছিলাম, বাকি অর্ধেকটা কিন্তু ফ্রাই প্যানেই ছিল। খাবার দাবার শেষ করে নেওয়ার পরে বাকি অর্ধেকটা বাটিতে বেড়ে রেখেছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ফ্রিজে তরকারিটা উঠিয়ে রেখেছি। আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।